ফাইন্যান্সের সাথে কতদিন ধরে জড়িত? চয়েস ফাইন্যান্সের সঙ্গে দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে জড়িত। মোটামুটিভাবে 2013-র মে মাস থেকে আমি জড়িত হয়েছি এই সংস্থার সঙ্গে। এবং সেই সময় এরা যে এই সংস্থার যে কর্ণধার মিস্টার অশোক রায়, উনি আমাকে ভীষণভাবে সাহায্য করেন যে এই ব্যাপারটা মানে বোঝার জন্য। এবং উনি বলছেন যে আগে বুঝুন, তারপরে যদি মনে হয় করবেন, না হলে করবেন না। তো উনি বুঝিয়েছেন, তাতে আমি ভালোভাবে বুঝতে পারি এবং আমি মানে এটার উপর ভরসা করেছিলাম যে হ্যাঁ, এটাতে আমার রিটায়ারমেন্টের জন্য যা পুঁজি সেটাকে আমি ধীরে ধীরে তৈরি করতে পারি। এবং সেটা করে আজ কিন্তু আমি নিজের উপর একটা মানে করি যে না, আমি ঠিক ডিসিশন নিয়েছিলাম। অবশ্যই তার জন্য মিস্টার অশোক রায়কে ধন্যবাদ। আপনি কোন সালে রিটায়ার করলেন? রিটায়ারমেন্টে আপনাদের কোনো পেনশন আছে কি না? আমি রিটায়ার করেছি 2022-এর মার্চ মাসের এন্ড অফ মার্চ। অ্যাকচুয়ালি আমাদের তো বেসরকারি কোম্পানি, তো বেসরকারি অর্গানাইজেশনে কোনোরকম তো পেনশনের সুবিধা থাকে না। এবার যেহেতু ইপিএফ এর একটা সামান্য পেনশন এখন পাওয়া যায়, তো সেইটুকুই আমরা পাই, যেটাতে কিন্তু প্রকৃতপক্ষে বাজার খরচা তো দূরের কথা, মানে আমার ব্যক্তিগত যে হাত খরচটুকু সেইটুকুও চলে না। আপনি রিটায়ারমেন্টের পর আপনার তো পেনশন নেই, তো কিভাবে প্ল্যানিং করেছেন? অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের পরে আমার যেহেতু পেনশন নেই, সেহেতু আমি কিভাবে আমার রিটায়ারমেন্ট লাইফ প্ল্যান করব, সেটা নিয়ে আমার একটা দুশ্চিন্তা প্রাথমিকভাবে ছিল। তো সেটা নিয়ে আমি বিভিন্ন পরিচিত জনের সঙ্গে আমি পরামর্শ করেছি। তা ওনারা কেউ পরামর্শ দিয়েছেন যে এমআইএসে রাখো, পোস্ট অফিসে এমআইএসে রাখো। কেউ পরামর্শ দিয়েছেন যে তুমি পোস্ট অফিস বা ব্যাংকে তুমি সিনিয়র সিটিজেন স্কিম করো। আবার কেউ পরামর্শ দিয়েছেন যে তুমি এলআইসির পেনশন স্কিমে রাখো। সব আমি পরামর্শ শুনেছি। শোনার পর আলটিমেটলি মিস্টার অশোক রায়ের কাছে আমি পরামর্শের জন্য গিয়েছি, যিনি এই রয়েস ফাইন্যান্সের কর্ণধার। কেন, ওনার কাছে আমার এসআইপিতে কিছু টাকা, ওখানেও আমার কিছুটা কর্পাস জমে রয়েছে। তো এবার ওনার কাছে যখন গেলাম, তখন উনি আমাকে দেখালেন যে এসআইপির থেকে এবার টাকাটা উঠে যদি এসডব্লিউপিতে যদি রাখা হয়, কিভাবে আমি তার থেকে সুবিধা ভোগ করতে পারবো এবং সেইটাতে আমি খুব নিশ্চিন্তে থাকতে পারবো, সেটা উনি আমাকে বিস্তারিতভাবে বোঝান। এবার আমি সেটাও বুঝে আসার পর আমি চিন্তা করে দেখলাম যে আমি যখন বিভিন্ন জায়গায় যদি ইনভেস্ট করি, সেখানে আমার দুটো অসুবিধা আছে। কীরকম দুটো অসুবিধা? না, একটা হচ্ছে আমার বিভিন্ন সময় ডকুমেন্ট জমা দেওয়া, কেওয়াইসির জন্য ডকুমেন্ট জমা দেওয়া, তার জন্য আমার মানে এরকম বিভিন্ন জায়গায় ছুটতে হবে। তারপর মাসের মধ্যে টাকা তোলার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গার থেকে গিয়ে আমাকে টাকা উইথড্র করতে হবে। তাহলে এটা আমার একটা বাড়তি হেডেক হয়ে যাবে। আরেকটা যেটা সবচেয়ে বড় হেডেক, সেটা হচ্ছে খরচা তো ক্রমাগত বেড়ে যায় মানুষের। খরচা তো কমে না, কেননা মূল্য ক্রমবর্ধমান, সুতরাং খরচা মানে কমবে না, খরচা বাড়বেই। কিন্তু আমাদের মতন উন্নতশীল দেশগুলোতে আমরা জানি যে ইন্টারেস্ট রেট হচ্ছে ক্রমাগত নিম্নগতি সম্পন্ন। তো এতে তো আমার মানে দুটো উল্টো জিনিস হবে, আমার খরচা বাড়বে আর আয় কমবে। এবার তখন পরবর্তী যে 5 বছর, 7 বছর, 10 বছর পর তখন আমার কি অবস্থা দাঁড়াবে, তখন আমি কিভাবে ম্যানেজ করব? তাই জন্য আমি ডিসাইড করি যে না, আমি অশোকদার পরামর্শ অনুযায়ী যাব, সেই পথেই হাঁটব এবং আমার পুরো
যে কর্পাসটা এখানে জমেছিল এসআইপিতে, তার সঙ্গে আরও যা আমি রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছি সমস্তটা মিলিয়ে আমি SWP বলে স্কিমে আমি রেখে দিই। এবং সেটাতে মানে এত সুন্দরভাবে বাকেট সিস্টেমে এত সুন্দরভাবে ওনারা মানে ডিস্ট্রিবিউট করে রেখে দিয়েছেন যে এখন আমি এবং আমার ফ্যামিলি মানে উইদাউট এনি হেডেক মানে খুবই নিশ্চিন্তভাবে আমরা দিন কাটাতে পারছি। আপনি ঠিকঠাক আপনি প্রতি মাসে ইনকাম পেয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, আমার ইনকাম প্রত্যেক মাসে আমি ঠিকঠাকভাবেই পেয়ে যাচ্ছি। এটাতে আমার তো কোনো রকম কোনো দ্বিধা বা সন্দেহের কোনো অবকাশই নেই। কেননা শুধু পেয়ে যাচ্ছি না, সেটা একটা নির্দিষ্ট তারিখের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। মানে আমার মাসের 1 তারিখ পড়ার আগে আমার ব্যাংকে আমার ইনকাম, যে ইনকামটা আমি চেয়েছি প্রত্যেক মাসে, সেই টাকাটা ঢুকে যায়। এবং তার জন্য আমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না, কোনো কাঠখড় পোহাতে হয় না, কোথাও মানে আমার কোনো মাথা পিছু করতে হয় না, মাথা ব্যথাও করতে হয় না, আমার মানে কোথাও ফোনও করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আমার নিশ্চিন্ত হচ্ছে ওই দিনটার অপেক্ষা করতে হয়। সেই দিনটার আসলেই আমি দেখি যে আমার মোটামুটি আমি বলে দিচ্ছি 27-28 তারিখে আমার মানে পেশায় মানে ওই টাকাটা ঢোকে। এবং ঠিক দেখেছি 27-28 তারিখের মধ্যে আমার টাকাটা ঢুকে যায়। এর ফলে 1 তারিখ পরমাত্র আমি টাকাটাকে মানে এনজয় করতে পারি, আমার সংসারের জন্য তুলতে পারি, তুলে আমি আমার প্রয়োজনীয়তা মেটাতে পারি, কোনো অসুবিধা নেই। এর ছাড়াও একটা ব্যাপার আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে এই যে আমি যে টাকাটা আমি নির্দিষ্ট করে দিয়েছি আর 3 বছর ধরে আমি নিচ্ছি, কেন আমার এখনো মনে হচ্ছে যে আমার এই টাকায় আমার চলছে এবং আমি চালাতে পারছি, আমার অসুবিধা হচ্ছে না, সেজন্য আমি এই টাকায় চলে যাচ্ছি। এবার আমার যদি আগামী দিনে মনে হয় যে না আমার এই টাকায় চলবে না, আমার একটু বেশি দরকার, তার জন্য আমায় কিন্তু আর কোনো কিছু মানে আলাদাভাবে কিছু করতে পারার প্রয়োজন হবে না। কেন এমনভাবেই এইরকমভাবে এমন একটা সিস্টেমে ব্যাপারটা মানে ইনভেস্ট করে রেখেছেন অশোকদার এই সংস্থা, মিস্টার অশোক রায়ের এই সংস্থা, যে সেটাকে জাস্ট একটু একটা ফোন কল আমার করাটা দাও। একটা ফোন কল করলেই আমার যেটা দরকার, আমি যদি বলি যেন 5,000 টাকা করে বা 10,000 টাকা করে আমার আরও বেশি দরকার মাসে, তাহলে সেটাই তো মানে যে মাসে বলবো সেই মাস থেকে আমার সেই টাকাটাই আসতে শুরু করবে। আর কিছু কি ভাবনা ছিল এখানে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য? আমার এই এতক্ষণ আমি যে বললাম, এছাড়াও আমার এই রয়েস ফিনান্সের সঙ্গে রিটায়ারমেন্ট প্ল্যানিং করার পেছনে আমার আরও দুটো ভাবনা ছিল এবং সেইগুলো আমার মনে হয়েছে যে সেগুলো আমার কাছে অন্তত মানে খুবই মানে বিশেষ ভাবনা আর কি। যে ভাবনাগুলোর মধ্যে একটা হচ্ছে আমার, যদি আমি এখানে না করে অন্যান্য জায়গায় করতাম, সেটা বিভিন্ন জায়গায় আমাকে মানে এই কর্পাসটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হতো এবং সেখান থেকে আমার প্রত্যেক মাসে গিয়ে মানে XYZ এবং বিভিন্ন জায়গার থেকে আমার যা যা আমার ইন্টারেস্ট হলো সেগুলো তুলে নিয়ে আসতে হতো প্রত্যেক মাসে গিয়ে। কিন্তু সেটা নয়, আমি সচল আছি, আমি পারলাম, কিন্তু আমার ওয়াইফ কি এত কিছু জানে? সে কি এত কিছু পারবে? কারণ সবাই তো সব কিছু সম্ভব না সবার পক্ষে। তো আমার ওয়াইফ তো এত কিছু পারবে না বিভিন্ন জায়গায় গিয়ে, তাহলে সে কি মানে কি করবে আমার যদি অবর্তমানে বা আমার অসুস্থতার সময় সে কি করবে? সে ভীষণ হেল্পলেস মানে ফিল করবে নিজেকে। তো সেই জন্য এটা 1 নম্বর কারণ যার জন্য আমি রয়েস ফিন্যান্সকে মানে চুজ করেছি। আর আরেকটা বড় কারণ হলো আমার এই যে বিভিন্ন, যদি আমি অন্যান্য জায়গায় ইনভেস্ট করতাম, তাহলে সেই সব জায়গায় ইনভেস্টমেন্ট করে আমার যে ইন্টারেস্টগুলো মাসে ইনকাম হতো, সেই ইনকামটা তো আমি কনজিউম করে ফেলতাম। কিন্তু আলটিমেটলি 5 বছর 10 বছর পর গিয়ে আমি দেখতাম আমার টাকাটা আমি যেটা প্রথম দিন ইনভেস্ট করেছিলাম সেইটাই রয়েছে, আমার তো কিছু বাড়তো না। আমার কেন কনজামশন, ওটা তো বাকি যেটুকু ইন্টারেস্ট সেটুকু কনজিউম করে ফেলেছি। এবার তাতে আমার যেটুকু টাকা হতো সেই টাকাটা তো আমি
এইখানে মানে রয়েস ফিন্যান্সের যে আমি ইনভেস্ট করে রয়েস ফিন্যান্সের যে রাখা হয়েছে এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে রেখেছি, তাতে আমার সেই টাকাটা আমি ইউটিলাইজ করছি। অথচ আমি প্রায় 3 বছরের অল্প কিছু বেশি হলো 3 বছরে সেই 3 বছরে আমি লক্ষ্য করছি যে আমার যে কর্পাসটা, আমার যে মেইন ইনভেস্টমেন্টটা, সেটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। এটা আমার কাছে একটা বড় বেনিফিট। এতে আমি আমার পরিবার উভয় খুব নিশ্চিন্তে আছে।